ঋতুদের রাজা বসন্ত। বসন্তের সময় গাছের জোড়া পাতাগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে। তার সাথে যদি আপনারা দেখেন যে জোনাকিরা টিম টিম করে জ্বলছে, তাহলে সেই অনুভবী রাস্তা দিয়ে হাঁটতে আপনাদের কেমন লাগবে? তবে এমনও কিছু রাস্তা আছে যেইগুলি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। তবে এই পথ দিয়ে গেলে আপনাদের মৃত্যু অনিবার্য। এমনই এক ভৌতিক ভয়ঙ্কর গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প মৃত্যুর ডাক। গল্পটি লেখনে আছেন পঙ্কজ। গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসও রয়েছেন পঙ্কজ। শুরু করা যাক আমাদের আজকের গল্প মৃত্যুর ডাক। একদিন গ্রামের রাস্তা দিয়ে রাজীব বাড়ি ফিরছিল। সময়টা ছিল শীতকাল। নির্জন পথ। একা একা বাড়ি ফিরছিল রাজীব। বাজার থেকে বাড়ি ফিরতে এই রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তাটা তেমন বিশাল না, তবে এই পথটি দেখতে খুবই সুন্দর। তার চারপাশে রয়েছে বিশাল বড় বড় আম গাছ এবং গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করে এই গাছগুলি। তবে এই পথটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে একটা গুজবও ছিল। গ্রামবাসীদের মুখে মুখে শোনা যেত এই পথটা নিয়ে অনেক কাহিনী। কেউ কেউ বলতো রাতের বেলায় এই পথ দিয়ে একা যাওয়া মোটেই ভালো না। আবার কেউ কেউ বলতো এই রাস্তা দিয়ে রাতের বেলা নাকি কোনো অদ্ভুত ছায়া চলাফেরা করে। এইসব গল্প গ্রামবাসীদের মুখে মুখেই থাকতো। রাজীব একদিন বাজার থেকে এই রাস্তা দিয়েই ফিরছিল। রাত্র তখন প্রায় 9টা। এই গভীর অন্ধকার পথ দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে। রাস্তার চারিপাশে জোনাকিরা টিম টিম করে জ্বলছে এবং চারপাশে হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছিল রাজীবের। রাস্তার সামনে ছিল বিশাল বড় একটা আম গাছ। এই আম গাছটার আকর্ষণীয়তার কারণ হচ্ছে এই গাছটি প্রায় 100 বছর পুরনো। রাতের বেলায় এই গাছটিকে দেখলে মনে হয় যেন কোনো ছায়া দাঁড়িয়ে আছে। এই পথ দিয়ে রাজীব চলতে চলতে হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তার পিছন দিয়ে হাঁটছে, তাকে যেন কেউ অনুসরণ করছে। এই শব্দ শুনে রাজীব দাঁড়িয়ে গেল এবং সে পিছন দিকে ঘুরে তাকালো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। তখন রাজীব মনে করল একে বসন্তকাল, গাছের জোড়া পাতার উপর তার পা পড়ছে, তার শব্দই সে শুনে চমকে গেছে। এই ভেবে সে সামনের দিকে আরো এগোতে লাগলো। রাত্র অনেক হয়ে গেছে। কিছু জায়গা সামনের দিকে যাওয়ার পর রাজীব দেখতে পেল রাস্তার পাশে একটা আবছা আলো। এটা দেখে সে একটু স্তম্ভিত হলো। তারপর সে ধীরে ধীরে সেই আলোর দিকে গেল এবং সেখানে গিয়ে সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক মাটিতে বসে আছে। তার পরনে ছিল ছেঁড়া একটা শার্ট আর পরনে ছিল ছেঁড়া একটা গামছা। রাজীব এই বৃদ্ধ লোককে এইভাবে গভীর রাতে এখানে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? আপনি কি কোনো অসুবিধাতে আছেন? রাজীবের এরকম কথা শুনে সেই বৃদ্ধ লোকটি এবার ধীরে ধীরে তার মাথা তুলল। এবার রাজীব সেই বৃদ্ধ লোকটির মুখ দেখল। তার মধ্যে যেন কোনো জীবনই নেই। সে যেন এক নিষ্প্রাণ বস্তুর মতো তার দিকে তাকিয়ে আছে। তখন সেই লোকটি বলে উঠল, বাবা, তুমি এই রাস্তা দিয়ে যেও না। এই পথটা হচ্ছে মৃত্যুর পথ। রাজীব এই বৃদ্ধ লোকের কথা শুনে কিছুটা বিচলিত হলো। তারপর সে ভাবল এত রাত্রে এই বৃদ্ধ লোকটা কি বলছে। তাকে দেখে আমাদের গ্রামের লোকও মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো পাগল এসেছে আমাদের গ্রামে।
তার কথা শুনে আমার লাভ নেই, কারণ বাড়ি যেতে হবে। এই ভেবে সে সামনের দিকে এগোতে লাগলো। তখন আবারও সেই বৃদ্ধ লোকটি তাকে বলে উঠল, এই রাস্তা দিয়ে যেও না, না হলে তোমার মৃত্যু নিশ্চিত। তুমি আর এই রাস্তা দিয়ে গেলে আর কখনো ফিরতে পারবে না। তবে এবারও রাজীব সেই বৃদ্ধ লোকটার কথা পাত্তা না দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। এইভাবে সামনের দিকে এগোনোর পর হঠাৎ রাজীব অনুভব করলো তার শরীরটা যেন ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে এবং তার শরীরের মধ্যে কেমন যেন এক অশান্তি সৃষ্টি হয়ে গেছে। রাজীব এইসব কথা একটা মনের ভ্রম ভেবে আরো দ্রুত গতিতে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু রাজীব এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলো এই রাস্তাটা যেন একটু অন্যরকম হয়ে গেছে। এত বছর ধরে যে চেনা রাস্তাটা আজ অচেনা লাগছে। রাস্তার চারিপাশে সেই বিশাল বিশাল বড় গাছগুলি আর দেখা যাচ্ছে না। রাস্তার চারিপাশ ঘন কুয়াশায় যেন ভরে গেছে এবং ঘুটঘুট অন্ধকারে জোনাকিরা টিম টিম করে জ্বলছে। এই দৃশ্য দেখে রাজীবের পায়ের নিচের মাটি সরে যায়। তার মনে হলো সে যেন এক অদ্ভুত রাস্তা দিয়ে হাঁটছে। তার মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে তার মাথা থেকে অনবরত ঘাম ঝরে ঝরে পড়ছে। এবার সে নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে ভয়ে এক চিৎকার করে ওঠে। চারিপাশ ঘন কুয়াশার ঢাকা আস্তরণের ফলে তার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। তারপর রাজীব হঠাৎ পিছন দিকে তাকালো এবং পিছন দিকে ঘুরে সে যা দেখতে পেল তা দেখে তার শির দ্বারা দিয়ে এক হিমশীতল স্রোত বেয়ে গেল। সে দেখতে পেল সেই বৃদ্ধ লোকটা এখনো তার পিছনে পিছনে তাকে অনুসরণ করে আছে এবং সেই বৃদ্ধ লোকটির চারিপাশে কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে। এরূপ হাড় হিম করা দৃশ্য দেখে রাজীব জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে চারিপাশে এক শু শু করে বাতাস বয়ে যাচ্ছে এবং সেই বাতাসের সাথে ভেসে আসছে একটা শব্দ। কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। ফিরে যাও, নয়তো এখানে তোমার মৃত্যু নিশ্চিত। তোমাকে আমাদের মতো বানিয়ে ফেলবো। এই শব্দ শুনে রাজীব দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাজীব যতই দৌড়ায় সেই পথটা যেন আর শেষ হয় না। সেই পথটা যেন আরো দীর্ঘ হতে থাকে। চারিদিকের বাতাস শু শু করে বয়ে যাচ্ছে তার পিছনে পিছনে, আর আশেপাশের গাছগুলো থেকে তার ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে এবং বাতাসের সাথে সাথে বয়ে আসছে কারোর গলার হাসি এবং কান্না। এইভাবে দৌড়াতে দৌড়াতে রাজীব পুরো ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে বসে। আর বসে বসে সে কান্না করছিল যে এটা তার সাথে কি হচ্ছে, আদেও কি এটা সত্যি না স্বপ্ন। এই ভাবতে না ভাবতে হঠাৎ রাজীবের সামনে মাটি ফেটে বেরিয়ে এলো দুটো হাত, আর সেই হাতটা চেপে ধরল রাজীবের দুটা পা। তখনই রাজীব ভয়ে চিৎকার করে উঠল, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবং রাজীব নিজের প্রাণ রক্ষার আর্তনাদ করতেই থাকে। কিন্তু সেই কালো ছায়াটা রাজীবের পাটা এত শক্ত করে ধরে রেখেছে যে রাজীব কোনো কিছুতেই তার হাত পাটা ছড়াতে পারছে না। এইভাবে অনেকক্ষণ জোরাজুরি করার পর হঠাৎ করে রাজীব দেখতে পেল সেই বৃদ্ধ লোকটা। সে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে হাসছে এবং সেই বৃদ্ধ লোকের সাথে ছিল সেই কালো ছায়াগুলোও। এবার সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, আমি বলেছিলাম এই রাস্তা দিয়ে যেও না, আর কখনো ফিরতে পারবে না। এই গাছগুলো তোমার রক্তের পিপাসী, আজ তোমার রক্ত পান করে তাদের খিদে মিটাবে। দেখতে না দেখতেই আশেপাশের সমস্ত গাছগুলো এবার জীবন্ত হয়ে উঠেছে। আসলে এইগুলি কোনো গাছ ছিল না, এই গাছগুলি ছিল এই বৃদ্ধ লোকটার পালতু শিষ্য। দেখতে না দেখতেই রাজীবকে দুটো হাত মাটিতে টেনে নিয়ে যায়
পরদিন সকালবেলা রাজীব ঘরে না আসতে দেখে সবাই তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কেউ তার খবর দিতে পারে না। সমস্ত গ্রাম জুড়ে আশেপাশের সমস্ত গ্রামে তাকে খোঁজখবর নেওয়া হয়, কিন্তু তার কোনো খোঁজখবর পাওয়া যায় না। এইভাবে খোঁজাখুঁজি করতে করতে প্রায় রাত্র হয়ে যায়। তার পরিবারের সমস্ত লোক তাকে খুঁজতে ব্যস্ত। রাজীবের ছোট ভাই সুমন, সেও তাকে খোঁজাখুঁজি করছে। তাকে সারাদিন ধরে খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত। রাজীবের ছোট ভাই সুমন সেভাবে একবার এই জঙ্গলটা খোঁজখবর নেওয়া দরকার। তারপর সুমন সারা গ্রাম খোঁজাখুঁজির পর সেই রাস্তা দিয়ে এই জঙ্গলটা খোঁজখবর নেওয়ার জন্য গেল। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখতে পেল যে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু তার দাদাকে পায়নি। তাই সে ভাবলো এই জঙ্গল থেকে বেরিয়ে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। দাদাকে তো এখানেও খুঁজে পেলাম না। এইভাবে সে এই কথা ভাবার পর বেরিয়ে পড়লো এই জঙ্গল থেকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখতে পেল রাজীবের মতো একটা লোক একটা গাছের নিচে বসে আছে। সেই লোকটি সমস্ত শরীর দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, তার পরনে ছিল সেই ছেঁড়া শার্টটা। সে দৌড়ে তার কাছে গেল এবং দেখতে পেল এই লোকটা আসলে তার দাদাই। সে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে এবং সুমন তার দাদাকে বলল, দাদা তুই কি করছিস এখানে? সমস্ত গ্রাম আমরা সবাই মিলে তোকে খোঁজ খবর নেওয়ার জন্য পাগলের মতো বেরিয়ে গেছি, আর তুই এখানে বসে বসে কি করছিস কাল রাত থেকে? চল বাড়িতে, সবাই কত চিন্তায় আছে। রাজীব এবার ধীরে ধীরে তার মাথা তুলে সুমনের দিকে দেখল। তার চোখে এবার রক্তের মতো লাল হয়ে গেছে এবং তার মুখগুলো থেকে অনবরত রক্ত বয়ে যাচ্ছে এবং সে বলে উঠছে, এই পথ দিয়ে তুই যাস না, নয়তো ফিরতে পারবি না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। এমনই নিত্য নতুন ভৌতিক গল্প পেতে আমাদের গল্পের রাজা অলিক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।